আমিও ছোটবেলা সম্পর্কে শুনেছি যে একবার নাকি ওই গ্রামের মেয়ে বউদের সঙ্গে ও মা বিশালাক্ষীর মন্দিরে যাচ্ছিল পুজো দিতে। সেই সময় ওর উপর মা বিশালাক্ষীর ভর হয়েছিল। আর একবার ওই শিবযাত্রায় শিব সেজে ওর উপর নাকি শিবের ভরও হয়েছিল। বুঝলু কি, সব সাজানো, বক দেখা ভাব, মন্দিরে যেতে ভাব, পালা গাইতে গিয়ে ভাব, ভাব যেন খোলামকুচি বাতাসে ছড়িয়ে আসে। যার আসে তার হয়তো অমন করেই আসে। বাজে বকো না, তাও তোমার কাজে যাও। আমি চললাম, তবে যাবার আগে আমি আপনাদের একটা কথা বলে যাই। আগে আমি ওকে একরকম ভাবতাম আর আপনাদের অন্যরকম ভাবতাম। এখন কিন্তু সব যেন কিরকম পাল্টে যাচ্ছে। কি ভাবতে আমাদের? হ্যাঁ, খারাপ উপসর্গ। ওহে, তোমার সাগরেদকে সামলাও, এসব কি কথাবার্তা? হে, কি বলি বলুন, এখন রাসমণির জামাই যা বাদ্যিটা বাজাচ্ছে তাতে নাচা ছাড়া কলকাতার আর কোনো গতিক নেই। কথাটা শুনলেন? ভুল নয়, আর কথাটা যে ভুল নয় সে প্রমাণ তো সেদিন হাতে নাতে পেলেন। আমাদের ফিটনে করে নিয়ে গিয়ে রানীমার সামনে কি হেনস্থাই না করলেন। ওই রামকুমার ভট্টাচ এক তুড়িতে কালীকৃষ্ণ সব একাকার করে দিল। তা আপনি তো কাছে ছিলেন, কিছু বলতে পারলেন না? তার নামের আগে তো কি বলে ওই বড় বড় উপাধি লাগিয়ে রেখেছেন, কি পণ্ডিত প্রবর, তারপরে কি ওই ন্যায়রত্ন, তারপরে জ্ঞান নিবাস নাকি? হ্যাঁ, সেসবগুলো কি হলো? কিন্তু তখন কি আপনি ওই জানবাজারে রাজবাড়ি কড়িকাঠ গুনছিলেন, না ওই জমিদার বাড়ির টিকটিকি ল্যাজ মাপছিলেন? মিটিয়ে নিন, নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ করবেন না। আরে কোথাকার কোন এদো গ্রাম কামারপুকুর থেকে দু ভাই এলো আর কলকাতার পণ্ডিতদের একবারে ধুড়ি নেড়ে দিল। এতই সোজা? হ্যাঁ, কি জানি। ব্যাপারটা খুব কঠিন নয়, মুখে যাই বলুন। কি হবে শাস্ত্রী মশাই? ভট্টাচার্য মশাই কি ভাবছেন? না, তেমন কিছু না। আপনি ছোট ভট্টাচার্যকে মায়ের মন্দিরে পুজো করার কথা বলে দিয়েছেন? বলার কি আছে, ও তো রাজি আছে। খাজাঞ্চি খাতায় ওর নাম আমি লিখতে বলে দিয়েছি মায়ের মন্দিরের পূজক হিসেবে, আর আপনার নামটা আমি রাধা গোবিন্দজির মন্দিরের পূজক হিসেবে লিখতে বলে দিয়েছি। আচ্ছা, ছোট ভট্টাচার্যের মাইনে কড়ির ব্যাপারটা? সে যাও, কিছু আপনি ঠিক করে দেবেন। তবে একটা কথা, এসব মাইনে করি, টাকা পয়সা, এসব কথা যেন গদায়ের সামনে আপনি উচ্চারণ করবেন না। দেবল ব্রাহ্মণের বৃত্তি ও ঘেন্না করে। এ কি বলছেন? ঠিকই বলছি। রানী রাসমণির মন্দিরের পুরোহিত এই কাজও ঘেন্না করে? হ্যাঁ সেজবাবু, ও আমার ভাই বলে বলছি না, ওর ঈশ্বর বোধ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেবতা ওর কাছে আসে কোনো নির্দিষ্ট ঠিকানা ধরে নয়, আসে ওর মনের তাগিদে। আর একবার ও যখন ওই মন্দিরের দায়িত্ব নিতে স্বীকৃত হয়েছে, তখন মা যদি কোনো অঘটন না ঘটান, তাহলে আপনারা ওকে দেখবেন, চিনবেন, জানবেন। ও কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা মানুষ, আমাদের 5 জনের মতো নয়। ওর সে পরিচয় আমি আগেই পেয়েছি, তাই তো আগ বাড়িয়ে ওকে মায়ের বেশকার হিসেবে নিযুক্ত করেছিলাম। তবে দেবল ব্রাহ্মণের কাজ ওর যে পছন্দ নয় সেটা ভাবিনি। ভাবতে খারাপও লাগে, সেটা আমি জানি, কিন্তু ও যেমন ও তেমনই।
সত্যি কথা বলতে কি, এই মন্দিরের কাজে ও যে এত শিগগিরই মত দিয়ে দেবে এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। এই তো যখন মহেশবাবু এই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে আমাকে মত করাতে এসেছিলেন, তখন কিন্তু ও কম প্রতিবন্ধকতার সৃষ্টি করেন না। কি জানেন, ছোটবেলা থেকেই একটা গরিব ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়েও ও কিন্তু গোড়া থেকেই আমাকে বলে আসছে ওই চাল কলা বাঁধা বিদ্যেও শিখবে না, যেমনটি আপনাকে আমি আগেই বলেছিলাম। তাই মন্দিরের ব্যাপারে ও মত দেওয়াতে আমি সত্যি খুব অবাক হয়ে গেছি। কি জানি, হয়তো আমার এই শরীর গতি খারাপ দেখেই ও হয়তো ওর ওই জেদ ছেড়েছে। সে যাই হোক, আমার গদাধরকে খুব ভালো লেগেছে, আর সঙ্গে রানীমার। সে আমি জানি। আমি পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনাদের তৃপ্তি ও সুখ যেন চিরকালীন হয়। আচ্ছা, প্রসঙ্গত আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি। বলুন। সেটা হলো, ওই শাক্তমন্ত্রে দীক্ষিত হওয়ার কালে ছোট ভট্টাচার্যের কি একটা ভাব হয়েছিল, তা আপনি তো সামনে ছিলেন, সবাই বলছে ওটা ভাব সমাধি। আপনি কি বলেন ওই ব্যাপারে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন সেজবাবু। আর কি জানেন, এই ব্যাপারটা নিয়েই না আমি প্রচণ্ড দুশ্চিন্তায় আছি। আগে দেব সান্নিধ্যের এই প্রকোপ ওর মাঝে মাঝেই হতো, কিন্তু ইদানিং বড় একটা এরকম ওর হতো না। এরকম হলে ওর ওর বাহ্য জ্ঞান লোপ পেয়ে যায়, ওর শরীর বড় দুর্বল হয়ে পড়ে। কিন্তু এ তো ভালো নয়। কি জানেন, এই 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 শরীরের এই অস্বস্তি, এই কষ্ট যখন ওর হয়, যখন তখন হয়, এবং এটা এটা কিন্তু কোনো আগাম আভাস না দিয়েই ওর এসে যায় আর কি। তাই আমি চিন্তা করছি যে আমি নিজে মুক্তি পাবার জন্যে ওকে আমি এই অস্বস্তির মধ্যে ঠেলে দিচ্ছি না তো। আসলে ওকে ওই গ্রাম থেকে কলকাতা শহরে নিয়ে আসবার ব্যাপারে বাড়ির সবাই প্রচ্ছন্ন অমত করেছিলেন। ওর যদি সেরকম কিছু ঘটনা ঘটে যায়, তাহলে তো আমি মার সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না। এছাড়া পাড়া প্রতিবেশী সবারই এই কলকাতায় ওকে নিয়ে আসার ব্যাপারে ভীষণ অমত ছিল। তোকে একটা কথা বলি, প্রিয় কথা শুনলে যেমন মানুষের মনে মধুবর্ষণ হয়, অপ্রিয় কথাতে কিন্তু তা হয় না। এখন থেকে তুই যাকে যা বলবি তা দুবার ভেবে বলবি। আর একটা কথা, তুই মাকে কিভাবে দেখিস? উফ, বড়দাদা, তুমি যেভাবে আমার পরীক্ষা নাও না, সে টোলে পড়া ধরার মতো। মাকে আবার কিভাবে দেখব? মা মানে মা, আমার আমার মা। তোর একার নয়, আমার কাছে আমার ধীরা